আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সব ভালো আছো তো? আশা করি সবাই সুস্থ শরীরে আমাদের অনলাইন ক্লাস তোমরা উপভোগ করছো এবং বই খাতা কলম নিয়ে বিভিন্ন সমস্যার সমাধান করতেছো। সবাই চেষ্টা করো, সবাই ধীরে ধীরে আস্তে আস্তে ভালো করবে। আজকে আমি মাহবুল ইকরাম ফারুক স্যার তোমাদের নবম এবং দশম শ্রেণীর পদার্থ এই চতুর্থ অধ্যায় করা হয়ে গেছে। আমরা নবম শ্রেণীর জন্য কাজটা হবে এবং দশম শ্রেণীর রিভিশন হবে। আমি গত ক্লাসে কাজ এবং শক্তি সম্বন্ধে আলোচনা করেছি। সেই কাজ এবং শক্তিকে নিয়ে আমরা একটা স্টিম দিয়ে একটা সৃজনশীল সমস্যা তৈরি করেছিলাম, বাড়ির কাজ দিয়েছিলাম। তোমরা করেছো কিনা ওটা নিয়ে আমরা একটা আলোচনা করব। যেমন এখানে কয়ের প্রশ্ন ছিল, আমাদের একটা সৃজনশীল প্রশ্ন ছিল, একটি বস্তুকে আমরা ভূমি থেকে এ বিন্দুতে উঠাইছিলাম, তারপরে বিন্দুতে ছেড়ে দিলাম। এখানে বস্তুটার ভর এম হচ্ছে 10 কেজি, আর এই ভূমি হলো সি বিন্দু থেকে এ বিন্দুর উচ্চতা হচ্ছে 90 মিটার। তারপর এখানে মাঝখানে একটা বি বিন্দু দিয়েছি, সি থেকে বি পর্যন্ত 40 মিটার। তাহলে বাকিটুকু আমাদের এইটুকু থাকলো, এ বির থাকলো হচ্ছে 90 - 40 = 50 মিটার। এখন আমাদের ক খ উদ্দীপকের সাথে সম্পর্ক থাকতেও পারে, না থাকতেও পারে। কয় যেমন প্রশ্ন ছিল, ধনাত্মক কাজ কি? ধনাত্মক কাজ কি? আমরা ধনাত্মক কাজ বলতে বুঝবো যে আমি একটা বস্তুকে বল প্রয়োগ করলাম, এফ বল যদি প্রয়োগ করি কোনো বস্তুকে, এই বস্তুটা স্থানান্তরিত হলো। বলের দিকে যদি বস্তুটা যায় তাহলে যে কাজ হচ্ছে, সরণ ঘটলো, এইটাকে আমরা বলছি এ বিন্দু থেকে বি বিন্দুতে গেল, তখন আমাদের কাজ হবে ধনাত্মক কাজ, যদি বলের দিকে সরণ ঘটে। সবসময় বলের দিকে সরণ ঘটবে এমনটা নাও হতে পারে। যে বন্দুকের গুলি ছুড়লে গুলিটা সামনের দিকে যায় কিন্তু বন্দুকটা আবার পিছন দিকে আসে, কাজে গুলিটা হচ্ছে ধনাত্মক কাজ আর বন্দুকটা হয়ে যাচ্ছে ঋণাত্মক কাজ। বল প্রয়োগ করতেছি কিন্তু পিছন দিকে আসতেছে, তাহলে বলের দিকে যে কাজ সেটাকে বলছি আমরা ধনাত্মক কাজ। এরপরে আমরা বলতে পারি ক্ষয়ে 50 জুল কাজ বলতে কি বুঝো? 50 জুল কাজ বলতে কি বুঝায়? 50 জুল কাজ বলতে আমাদের কি বুঝবো? আমরা কোনো একটা বস্তুকে যদি আমাদের কাজ সম্পর্কে জানতে হবে। কাজ হচ্ছে বল প্রয়োগ করলে, অর্থাৎ বল ইন্টু সরণ, বল ইন্টু সরণ, এটা হচ্ছে আমাদের কাজ। তা আমরা যদি কোনো বস্তুকে 50 নিউটন বল প্রয়োগ করি এবং তার সরণ যদি 1 মিটার হয়, তাহলে আমাদের 50 আর 1 গুণ করলে 50 জুল কাজ হয়ে যাবে। অথবা কোনো বস্তুকে যদি আমরা 1 নিউটন বল প্রয়োগ করি এবং 50 মিটার যদি সরণ হয়, তাহলে 50 থেকে 50, সেক্ষেত্রেও আমাদের 50 জুল কাজ হবে। কাজে আমরা উভয় ক্ষেত্রে বলতে পারি যে 50 জুল কাজ বলতে 50 নিউটন বল প্রয়োগ করার পরে যদি বস্তুটাকে আমরা 1 মিটার সরাতে পারি, তাহলে আমাদের সেই ক্ষেত্রে কাজ হবে 50 জুল। অথবা 1 নিউটন বল যদি আমরা 50 মিটার যেতে পারে, তাহলে আমাদের 50 জুল কাজ হবে। দুই অর্থেই বোঝানো যাবে। আবার এমন হতে পারে, তুমি যদি বলো যে 2 নিউটন বল প্রয়োগ করে আমরা যদি 25 মিটার
25 মিটার দূরত্ব অতিক্রম করি, তাহলেও কিন্তু 50 জুল কাজ হবে। তা আমরা এইভাবে দেখাবো না, আমরা যে কোনো একটাকে একক ধরে নেব, হয় বলকে একক ধরবো অথবা দূরত্ব সরণকে আমরা একক ধরবো। যে কোনো একটাকে একক ধরে আমরা 50 জুল কাজ বলতে যা বোঝায় সেটা আমরা বুঝাবো। এরপরে পরবর্তীতে গয়ের প্রশ্ন ছিল আমাদের, ভূমি হতে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে। কত উচ্চতায়, যদি আমরা এ বিন্দু থেকে বলটা ছেড়ে দিলাম, বস্তুটাকে পড়তে থাকলো, তো ভূমি থেকে কত উচ্চতায় এর গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে। কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে, এই ধরনের প্রশ্ন ছিল একটা। তাহলে আমরা, এটা আমাদের স্টিম, এই স্টিমটাকে একটু পরিবর্তন করি আমরা। কেমন পরিবর্তন? আমরা ধরে নিলাম এক্স উচ্চতায় দ্বিগুণ হবে। আমরা ধরে নিলাম এক্স উচ্চতায়, ধরো এখানে এক্স উচ্চতায়, এই এক্স উচ্চতায়, ভূমি থেকে এক্স উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে। ধরি ভূমি হতে, সমাধান দিচ্ছি আমরা, অ্যান্সার, ভূমি হতে এক্স উচ্চতায় ধর একটা বিন্দুর নাম দিলাম, আমাদের এ বি সি ছিল আগে স্টিমে, এটাকে আমরা ডি বিন্দু দিলাম। ডি বিন্দুতে গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে, অর্থাৎ গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে। এখন আমাদের কথা হচ্ছে এক্স এর মানটা আমরা বের করব। এক্স এর মানটা যদি বের করতে পারি তাহলে আমাদের কত মিটার উঁচুতে আমরা পেয়ে যাব। তাহলে এখানে আমাদের যদি সিডি এক্স হয়, তাহলে এডিটা কত হবে? আমাদের টোটাল ছিল 90 মিটার মাইনাস এক্স। তাহলে এই ডি বিন্দুতে আমরা গতিশক্তি বের করব, ডি বিন্দুতে আমরা বিভব শক্তি বের করব। তো ডি বিন্দুতে আমাদের বিভব শক্তি কত হবে দেখি। ডি বিন্দুতে, অর্থাৎ এক্স উচ্চতায়, আমরা বলতে পারি সরাসরি এক্স উচ্চতায় ডি বিন্দুতে বিভব শক্তি আমরা জানি এম জি এইচ, এখানে এইচ এর জায়গাতে বসবে এক্স, এম জি এক্স। এবং এক্স উচ্চতায় আমাদের ধরি বস্তুটা ছেড়ে দিলাম, এক্স উচ্চতায় ডি বিন্দুতে এসে তার বেগ ভি, ডি বিন্দুতে বেগ ভি, এক্স উচ্চতায় ডি বিন্দুতে ধরি, ডি বিন্দুতে বেগ ভি। তাহলে আমাদের হতে ভি স্কোয়ার সমান আমরা জানি ই স্কোয়ার প্লাস 2 GH। এইচ মানে হচ্ছে আমাদের উপর থেকে গতিশক্তি, উপর থেকে মাপ করব 90 মাইনাস এক্স। তাহলে এক্ষেত্রে আমরা ইউ এর মান 0, এ বিন্দুতে প্রথম বেগ তখন বস্তু স্থির ছিল, এ বিন্দুতে ইউ হচ্ছে 0, অর্থাৎ পাচ্ছি আমরা 2G 90 মাইনাস এক্স, এটা হচ্ছে ভি স্কোয়ার মান। তাহলে আমাদের ডি বিন্দুতে গতিশক্তি, এক্স উচ্চতায় গতিশক্তি কি হবে আমাদের?
হাফ এম ভি স্কোয়ার। তাহলে আমরা হাফ এম ভি স্কোয়ারের মান আমাদের আছে এখানে 2g 90 মাইনাস এক্স, 90 মাইনাস এক্স। তাহলে আমাদের এই 2 আর 2 কেটে গেল। তাহলে পেলাম কত আমাদের mg 90 মাইনাস এক্স। তাহলে এটা আমাদের গতিশক্তি, এটা আমাদের বিভব শক্তি। আমাদের প্রশ্ন ছিল গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে, গতিশক্তিটা দ্বিগুণ হবে, এর চাইতে দ্বিগুণ বড়। অর্থাৎ একে যদি আমরা 2 দিয়ে গুণ করি, বিভব শক্তিকে 2 দিয়ে গুণ করি, তাহলে গতিশক্তির সমান হবে। প্রশ্ন মতে আমাদের কী দাঁড়াচ্ছে 2mgx সমান সমান গতিশক্তি mg 90 মাইনাস এক্স। আমরা উভয় দিক থেকে mg আর এই mgকে আমরা উভয় দিক থেকে বিদায় করে দিই। তাহলে এখানে পেলাম কত 2x, আর এখানে পাচ্ছি হলো 90 মাইনাস এক্স। এক্সটাকে আমরা বাম পাশে নিয়ে আসি, তাহলে 2x প্লাস এক্স সমান সমান 90। 2x আর x কত হলো 3x। তাহলে পেলাম হলো 3x সমান সমান 90, অতএব x সমান সমান পাচ্ছি আমরা 90 ডিভাইড বাই 3, তার মানে 30 মিটার। তাহলে অ্যান্সার আমাদের কত হলো 30 মিটার। এই ভূমি থেকে 30 মিটার উচ্চতায় আমরা গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হয়ে যাবে। এরপরে ঘয়ের প্রশ্ন ছিল আমাদের, আমরা এটা একটু মুছে দিই। আমাদের ঘয়ের প্রশ্ন ছিল হচ্ছে, ঘয়ের প্রশ্ন ছিল এ বি এবং সি বিন্দুতে, মোট শক্তির পরিমাণ, মোট শক্তির পরিমাণ একই হবে, গাণিতিক বিশ্লেষণ দেখাও বা প্রমাণ করো, এ ধরনের প্রশ্ন থাকতে পারে। অথবা মোট শক্তির পরিমাণ না বলতে পারে শক্তির নিত্যতর সূত্রটি বোঝাও। এবিসি বিন্দুতে সবসময় শক্তির পরিমাণ একই থাকবে। গাণিতিক বিশ্লেষণ দেখাও, গাণিতিক বিশ্লেষণ দেখাও। আমাদের এই প্রশ্নটা থাকলো। তাহলে এক্ষেত্রে আমাদের আশা করি তোমাদের গয়েরটাও তোলা হয়েছে, আমরা গ মুছে দিলাম। আমরা এখন 3টা আমাদের বিন্দু ছিল এ বি সি। আমরা এই চিত্রটাকেই একটু চেঞ্জ করতেছি। এখানে এক্স না দিয়ে আমাদের ছিল 40, আর ডি বিন্দু না, এটা হলো বি বিন্দু ধরে নাও। এখানে ছিল 40, আর এটা ছিল হলো 90 মাইনাস 40, তার মানে হলো 50 মিটার। আমরা এ বিন্দুতে গতিশক্তি বিভব শক্তি বের করব, বি বিন্দুতে গতিশক্তি বিভব শক্তি বের করব, সি বিন্দুতে গতিশক্তি বিভব শক্তি বের করব। 3 জায়গাতেই বিভব শক্তি গতিশক্তি যোগ করে দেখব আমাদের সমান হয় কি না। তাহলে এ বিন্দুতে বস্তুটি স্থির, সমস্ত শক্তি তার স্থির, এখানে কোনো বেগ থাকবে না। বেগ যদি না থাকে তাহলে গতিশক্তি শূন্য। তাহলে এ বিন্দুতে গতিশক্তি, সমাধান অ্যান্সার, এ বিন্দুতে গতিশক্তি শূন্য। এ বিন্দুতে বিভব শক্তি এম জি এইচ। তার মান বসাই, এম এর মান দেওয়া আছে কত 10, জি এর মান 9.8, আর এইচ এর মান হচ্ছে 90 মিটার। আমরা এটা গুণ করি, ক্যালকুলেটর বের করে এটা আমরা
কি গুণ করে ফেলি, গুণ করে কত হয় দেখি। গুণ করে পাচ্ছি আমরা 88 20 8820 জুল। তাহলে এ বিন্দুতে মোট শক্তি, অতএব এ বিন্দুতে মোট শক্তি আমাদের গতিশক্তি 0, বিভব শক্তি 8820, তাহলে মোট হচ্ছে 8820 জুল। এখন আমরা বি বিন্দুতে দেখাবো এইটাই জুল আছে, সি বিন্দু দেখাবো এই 8820 জুল আছে। আমরা দেখি, বের করে দেখি পাই কি না। আচ্ছা, এখন বি বিন্দুতে আমাদের গতিশক্তি আর বিভব শক্তি বের করি। তো বি বিন্দুর জন্য বি বিন্দুতে ধরি বেগ ভি। বি বিন্দুতে বেগটা হচ্ছে বস্তুটার বেগ, এখানে উপর থেকে ছেড়ে দেওয়া হলো বস্তুটার বেগ ভি। তাহলে আমরা জানি ভি স্কোয়ার সমান সমান ই স্কোয়ার প্লাস 2g/h। আমরা ইউ এর মান 0, ইউ এর মান যদি 0 হয় তাহলে আমাদের দাঁড়াচ্ছে 0 + 2g/h। আমরা 2 × g এর মান বসাই 9.8, আমরা এখানেও বসাতে পারি। আচ্ছা, এইচ এর মান হচ্ছে আমাদের উপর থেকে গতিশক্তি নির্ণয় করব, তাহলে এখান থেকে হচ্ছে 50, এটা হচ্ছে 50। তাহলে 2 দিয়ে গুণ করো, তারপরে আমাদের হিসাবটা কত আসে, হিসাব করো তোমরা। টোটাল হিসাব করলে পাবো আমরা 2 দিয়ে 50 কে 100, 100 দিয়ে গুণ করলে 980 এত জুল। তাহলে বি বিন্দুতে আমাদের গতিশক্তি, অতএব বি বিন্দুতে গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার, মান বসাই। হাফ এম হচ্ছে 10 কেজি, 10 980, আমাদের ভি স্কোয়ার মান 10 দিয়ে 2 কেটে দিলাম, তাহলে পেলাম কত 5। 5 দিয়ে গুণ করি, 980-কে 5 দিয়ে গুণ করি, আমরা গুণ করে পাবো 4900 জুল। এটা হলো গতিশক্তি। তাহলে বি বিন্দুতে আবার বি বিন্দুতে বিভব শক্তি কী হবে, mg/h। আমাদের এইচ মানে ভূমি থেকে কত দূর, 40। এক্ষেত্রে এম কত 10, তারপরে 9.8 × 40। আমরা টোটাল পাচ্ছি কত, টোটাল পাচ্ছি আমরা 3920 এত জুল। তাহলে মোট শক্তি, গতিশক্তি প্লাস বিভব শক্তি বি বিন্দুতে মোট শক্তি, অতএব বি বিন্দুতে মোট শক্তি কত আছে, গতিশক্তি 4900 জুল, আর বিভব শক্তি কত 3920 জুল। তাহলে আমরা যোগ করে দিই, 4900 যোগ 3920, এই দুটো যোগ করলে আমরা দেখতে পাচ্ছি 8820 জুল। দেখো, এই যে আমাদের প্রথমে এ বিন্দুতে ছিল 8820 এবং বি বিন্দুতে পেলাম 8820। এখন সি বিন্দুতে এখানে এসে কি বিভব শক্তি উচ্চতা এই 0 হয়ে যাবে, তাহলে বিভব শক্তি এখানে 0। সি বিন্দুতে বিভব শক্তি হলো 0। সি বিন্দুতে বিভব শক্তি 0। সি বিন্দুতে আমরা বেগ, বস্তুর বেগ হচ্ছে বেগ ভি, তাহলে ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2g/h। আমরা ইউ এর মান 0 প্লাস 2 × g এর মান 9.8, আর এখানে এইচ হচ্ছে 90। তাহলে আমরা সব যদি গুণ করি, আমরা
পাবো কত? 8,820। এখানে আমাদের হিসাব করে হাফ এমবিএসকে বসিয়ে পাবো 1764। এখানে আমরা পাবো 1764 জুল। এখন গতিশক্তি, সি বিন্দুতে বস্তুর গতিশক্তি কি দাঁড়াচ্ছে? হাফ এম ভি স্কোয়ার, অর্থাৎ হাফ এম হচ্ছে 10, 10 দিকে 2 দিয়ে কাটলে 5, আর ইন্টু 1764, 5 দিয়ে গুণ করলে পাবো 8,820 জুল। তাহলে এখানে বিভব শক্তি শূন্য, গতিশক্তির মোট শক্তি, অতএব সি বিন্দুতে মোট শক্তি আমাদের কত? 0 + 8,820, অর্থাৎ 8,820 জুল। আমরা দেখতে পাচ্ছি 3 জায়গাতেই আমাদের এ বিন্দুতে 8,820 জুল, এবং বি বিন্দুতেও 8,820 জুল, এবং সি বিন্দুতেও 8,820 জুল। তাহলে আমরা কি দেখলাম? যে এ বি সি বিন্দুতে মোট শক্তির পরিমাণ একই থাকবে। অর্থাৎ শক্তির যে নিত্যতার সূত্র আছে আমরা শিখেছিলাম যে শক্তিকে ধ্বংস করা যায় না, শক্তিকে নষ্ট করা যায় না, শক্তি শুধু এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়, এটা নতুন করে সৃষ্টি করা যায় না। অর্থাৎ পৃথিবীর জন্মলগ্ন থেকে শক্তি যা ছিল এখনও মোট শক্তির পরিমাণ একই আছে, শুধু একটা থেকে আরেকটা রূপান্তরিত হচ্ছে। আমরা গত দিনের সৃজনশীল সম্পর্কে আলোচনা আমরা করে ফেললাম। এখন আমরা আমাদের বাকি থাকলো ক্ষমতা সম্পর্কে একটু তোমাদের ধারণা দিব। ক্ষমতা সম্পর্কে একটু ধারণা দেব। ক্ষমতা কি জিনিস? আজকে আমাদের এখন মূল আলোচনা হচ্ছে ক্ষমতা। ক্ষমতা কি? ক্ষমতা শব্দটা আমরা পরিচিত, সবাই জানি। হ্যাঁ, আমরা ক্ষমতার জোর দেখাই। হ্যাঁ, দুই বন্ধুতে লড়াই করে ক্ষমতার জোর দেখায়, টাকা দিয়ে ক্ষমতার জোর দেখায়। আসলে ক্ষমতাটা কি? ক্ষমতাটা হচ্ছে একক সময়ে যে কাজটা করব আমরা, সেটা হচ্ছে ক্ষমতা। এখন একটা তোমাদের 15-16 বছর তোমাদের 9-10-এর ছাত্র যদি এক বালতি পানি নিয়ে যদি যেতে বলা হয়, দোতলায় উঠতে বলা হয়, তাহলে যে সময় লাগবে একটা ক্লাস 5-এর বাচ্চা যদি ওই একই পরিমাণ পানি নিয়ে যায়, তাহলে কি একই সময় লাগবে? সময় লাগবে না। তার কেন কম বেশি হচ্ছে? তার কারণ তোমার ক্ষমতা বেশি, সেই বাচ্চার থেকে তোমার ক্ষমতা বেশি। তাহলে ক্ষমতা কি? একক সময়ে যে কাজ করা হচ্ছে। ক্ষমতা যদি পাওয়ার হয়, পাওয়ার সমান সমান আমরা কি বলতে পারি? কাজ, ওয়ার্ক ডিভাইড বাই টি, টাইম। পাওয়ার হচ্ছে W/T। ক্ষমতার একক হচ্ছে ওয়াট, তাহলে ক্ষমতার একক হচ্ছে ওয়াট। ক্ষমতার একক হচ্ছে ওয়াট। এটাকে আমরা বড় হাতের W দ্বারা প্রকাশ করতে পারি, ওয়াট। ক্ষমতার একক হচ্ছে ওয়াট। আর ক্ষমতার মাত্রা হচ্ছে, ক্ষমতার মাত্রা বস্তুর ভরের সাথে মাত্রা সুন্দর করে বই দেওয়া আছে, দেখবা। ভরের সাথে বল, কাজ আসবে, কাজ মানে বল আসবে, বল মানে কি বেগ আসবে। এই হিসাব করে টোটাল দেখবা mL² T⁻⁻², সব বড় অক্ষর মাত্রা। এটা তোমরা মনে রাখবা। আরও কিছু জিনিস মনে রাখবা। 1 কিলোওয়াট, 1 কিলোওয়াট, সমান সমান কি 1000 ওয়াট। 1000 ওয়াট। আমরা যে গ্রাম, কিলোগ্রাম, মিটার, কিলোমিটার বলি না, ঠিক তেমনি এখানে 1 কিলোওয়াট সমান হচ্ছে 1000 ওয়াট।
আবার অশ্ব ক্ষমতা আমরা বলি, অশ্ব ক্ষমতা, হর্স পাওয়ার, এক অশ্ব ক্ষমতা, এক অশ্ব ক্ষমতা, অশ্ব ক্ষমতা, তার মানে হচ্ছে হর্স পাওয়ার, হর্স পাওয়ার সমান সমান 746, 746, 746 ওয়াট, জুল, 746 ওয়াট, সরি 746 ওয়াট, এটা মনে রাখবা, ওয়াট, 746 ওয়াটে হচ্ছে এক অশ্ব ক্ষমতা। এটা আমরা মনে রাখবো এইসব কথাগুলো, তাহলে আমাদের সুবিধা হবে। এখন আমরা কর্মদক্ষতা, আমি যে কাজ করছি তার দক্ষতা কীরকম, আমি গাড়ি চালাচ্ছি, আমার গাড়ির কর্মদক্ষতা কেমন, কর্মদক্ষতা কী জিনিস, এটা সম্বন্ধে তোমাদের ধারণা দিব। আজকের ক্লাস শেষ করব। কর্মদক্ষতা, কর্মদক্ষতা, কর্মদক্ষতা কি? কর্মদক্ষতাকে আমরা সাধারণত ইটা দ্বারা প্রকাশ করি, এই চিহ্ন দিয়ে। এটা হচ্ছে কর্মদক্ষতা হচ্ছে মোট লভ্য কার্যকর শক্তি, লভ্য কার্যকর শক্তি, কার্যকর শক্তি ডিভাইড বাই মোট শক্তি। আমাদের যন্ত্রের ভিতরে যে মোট শক্তি থাকবে, মোট শক্তি বা মোট প্রদত্ত শক্তি বলতে পারো, মোট প্রদত্ত শক্তি, প্রদত্ত শক্তি, এবং এটাকে আমরা 1000 দিয়ে গুণ করবো, অর্থাৎ কর্মদক্ষতা সবসময় শতকরায় প্রকাশ করব, কর্মদক্ষতা সবসময় শতকরায় প্রকাশ করব। এখন লভ্য কার্যকর শক্তিটা কি জিনিস? লভ্য কার্যকর শক্তি, এখন একটা যন্ত্রের যত শক্তি আছে সম্পূর্ণ শক্তি সে ব্যয় করতে পারে না, তাহলে সে নিস্তেজ হবে। কাজেই ওখান থেকে আমরা যতটুকু কাজ বের করতে পারবো সেটা হচ্ছে লভ্য কার্যকর শক্তি। যেমন তোমার ভিতরে যতটুকু শক্তি আছে সব ক্ষমতা যদি শক্তি করো তুমি নিস্তেজ হয়ে যাবা, তাহলে সব যতটুকু শক্তি তুমি ব্যয় করবা সেটা হচ্ছে লভ্য কার্যকর শক্তি। এখন 1 বালতি পানি তুলতে 3 তলা উঠে যত শক্তি ব্যয় হবে, তোমার 2 বালতি পানি যদি তুলো তাহলে তার চেয়ে বেশি শক্তি তোমার ব্যয় হবে, অর্থাৎ কর্মদক্ষতা বেশি বাড়াতে হবে। তাহলে আমাদের কর্মদক্ষতা হচ্ছে লভ্য কার্যকর শক্তি ডিভাইডেড বাই মোট প্রদত্ত শক্তি, এবং কর্মদক্ষতা সবসময় শতকরায় প্রকাশ হবে। তাহলে 1000 দিয়ে গুণ করব, শতকরার চিহ্ন দেব, অর্থাৎ একটা যন্ত্রের কর্মদক্ষতা 60% যদি বলি, 60% কর্মদক্ষতা 60%, তার মানে কি? তার মানে ওই যন্ত্রের যদি 100 ভাগ প্রদত্ত শক্তি থাকে তার থেকে 60 ভাগ সে প্রকাশিত করেছে, 60 ভাগ তার কাছে পাওয়া যাচ্ছে। তাহলে আমরা এই কর্মদক্ষতা সম্বন্ধে একটু ধারণা নিলাম। এখন একটা সৃজনশীল অঙ্ক দিই তোমাদেরকে, তোমরা বাসায় একটু প্র্যাকটিস করবে। সৃজনশীল সমস্যা, সৃজনশীল সমস্যা, সৃজনশীল সমস্যা একটা স্টিম থাকবে। হ্যাঁ, এর আগে চিত্র দিয়ে দেওয়া হয়েছিল। এবার 15 কিলোওয়াট, 15 কিলোওয়াট এর একটি বাড়ির, এর একটি বাড়ির মোটর, একটি বাড়ির মোটর 1000 কেজি পানি, 1000 কেজি পানি, 1000 কেজি পানি আমরা খুব হাফ মিনিটে, অর্থাৎ 0.5 মিনিটে, 5 মিনিটে আমরা 300 মিটার উঁচু, মানে বাড়ির উচ্চতা আর কি, ধরো 5 তলা বা 4 তলা উঠাবো, 300 মিটার উঁচু, 300 মিটার উঁচু ছাদে উঠাতে পারে, উঁচু ছাদে উঠাতে পারে।
এটাই বলে স্টিম। ক, প্রশ্ন ক দিলাম। কয়ের প্রশ্ন বললাম ক্ষমতা কি, একটু আগে আমরা আলোচনা করেছি ক্ষমতা কি। খ, ক্ষয়ের প্রশ্ন দিলাম, মনে করো ক্ষমতার মাত্রা নির্ণয় করো। ক্ষমতার মাত্রা নির্ণয় করো, নির্ণয় করো। এরপরে গ, গয়ে বললাম মোটরটির কর্মদক্ষতা বের করো। মোটরটির কর্মদক্ষতা বের করো। ঘয়ের প্রশ্ন দিলাম কর্মদক্ষতা 75% হলে, কর্মদক্ষতা 75% হলে উল্লেখিত সময়ে মোটরটির ব্যয়িত শক্তির পরিমাণ গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তো যাই হোক, আমরা একটা সৃজনশীল প্রশ্ন তোমাদের উপস্থাপন করলাম, এখানে লিখে দিলাম, তোমরা খাতায় লিখে নাও, বাসায় চেষ্টা করবে। 15 কিলোওয়াটের একটি বাড়ির মোটর 100 কেজি পানি হাফ মিনিট অর্থাৎ 0.5 মিনিটে 300 মিটার উঁচু ছাদে উঠাতে পারে। ক্ষমতা কি, ক্ষমতার মাত্রা কি। মাত্রা আমরা একটু আগে বললাম, মাত্রা সরাসরি লিখলে হবে না, মাত্রাটা বের করতে হবে। অর্থাৎ ক্ষমতা, পাওয়ার সমান কাজ ডিভাইড বাই টাইম, তারপরে কাজকে ভাগ করবা বল ইন্টু সরণ, বলকে ভাগ করবা, এইভাবে আস্তে আস্তে যাবা। তারপরে মোটরটির কর্মদক্ষতা বের করো। এখান থেকে কর্মদক্ষতা যে সূত্রটা একটু আগে দিলাম, লভ্য কার্যকর শক্তি ডিভাইড বাই মোট প্রদত্ত শক্তি, এভাবে দিয়ে কর্মদক্ষতা বের করবা। তারপর ঘয়ের প্রশ্ন কর্মদক্ষতা 75% হলে উল্লেখিত সময়ে, মানে ওই সময়ে 0.5 মোটরটির ব্যয়িত শক্তির পরিমাণ ওই গাণিতিকভাবে বিশ্লেষণ করবা। তোমরা স্টেপ বাই স্টেপ কাজ করবা, তাহলে দেখবা যে হবে। আর না হলে আমাদের সিট আছে, তোমরা সিট নিয়ে যাবা, আর সবাই বাসায় একটু অনুসরণ করবা, পড়াশোনা করবা, আস্তে আস্তে দেখবা ধীরে ধীরে তোমাদের উন্নতি হয়ে যাচ্ছে। ঠিক আছে, আজকের মতন সবাইকে ধন্যবাদ, ভালো থাকো, ভালোভাবে পড়াশোনা করো।